আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি কখনো চোর দেখেছেন? হয়তোবা সবাই দেখছেন, কম বেশি। আমরা কী টাইপের চোরকে দেখছি? আমরা চোর দেখছি হচ্ছে যে কেউ বাসায় এসে চুরি করে নিয়ে গেছে। রাস্তায় বের হইছেন, হয়তোবা আপনার পকেট থেকে মানিব্যাগটা চুরি করে নিয়ে গেছে। এরকম নানান ধরনের চোর আমরা দেখছি। তো এই ধরনের চোর যারা, এদের চুরির সর্বোচ্চ স্কেলটা কতটুকু? এদের সর্বোচ্চ স্কেলটা হচ্ছে বেশ কয়েক লাখ টাকা পর্যন্ত বা কোটি টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন যে আপনার বাসার ভিতরে অনেক সয় সম্পত্তি ছিল, ক্যাশ টাকা পয়সা ছিল, স্বর্ণ গয়না ছিল, চুরি করে নিয়ে গেছে। সব মিলায় টোটাল ভ্যালু কত হইতে পারে? সব মিলায় টোটাল ভ্যালু হইতে পারে সর্বোচ্চ কত? 1-2 কোটি টাকার মতো। এর থেকে বেশি তো হবে না। এর থেকে বেশি জিনিস তো বাসায় সাধারণত মানুষ রাখে না। আর নর্মালি যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে যে হয়তো 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কখনো কখনো 1000 টাকা। তো এগুলাই তো গতানুগতিক যে আমরা যেই চোরগুলোকে আমরা দেখতে পাই। আজকে যেই চোরদের কথা আপনাদেরকে বলবো, এরা খুব এলিট শ্রেণীর সভ্য চোর। আমরা যাদেরকে সার্সার বলে রাখি, এবং তারা আমাদের প্রতিনিধিত্ব করে, এবং তাদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলেও আমাদের অনেক কাঠখোট্টা পোড়াইতে হয়। আগামী জাতীয় নির্বাচনে টোটাল ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী আছে, যাদের সব মিলায়ে ঋণের পরিমাণ যদি আমরা হিসাব করি তাহলে হয়তো বা, আমি ঠিক শিওর না, আমার ভুল হইতে পারে, হয়তো বা ৬-৭ হাজার কোটি টাকার মতো হবে। এরা কি করছে? এরা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিছে, ঋণের টাকাটা আর ফেরত দেয় নাই। এখন ব্যাংকের টাকা ওদেরকে ঋণ দিছে? ব্যাংক হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমাদের টাকা পয়সা যারা ব্যাংকে রাখি, এফডিআর রাখি, সেভিংস করে রাখি, এই টাকাগুলো ওদেরকে ঋণ দিছে। আর এই ঋণের টাকাগুলো নিয়ে ওরা আর কখনো ফেরত দেয় নাই। তো এরা হচ্ছে এরকম চোর আছে হচ্ছে টোটাল ৪৫ জন। তো এই ৪৫ জন যে আগামী নির্বাচনে যে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবে, এরা যদি নির্বাচনে জিতে গেলে আপনি একবার চিন্তা করেন যে এত বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই সরকারের আমলে ওরা ঋণের টাকা পরিশোধ করে নাই। আর এরা যখন নির্বাচনে জিতে যাবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে যাবে, তো তখন এই ব্যাংকগুলো কি ওদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে পারবে? এটা কখনো সম্ভব? সম্ভব না। তো এইটাকে ওরা তখন আহ, এটাকে লিগ্যালাইজ করে ফেলবে তখন। হ্যাঁ, ওরা তখন ঋণ খেলাপি থাকবে না। তো যেই চোরগুলা, এই চোরদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। তা নাহলে আমসালা সবই যাবে। আমরা যারা সাধারণ মানুষ, বাংলাদেশটা আমাদের ঘর, আর এই ঘরের ভিতরে এই চোরগুলা ধরছে, দুর্ধর্ষ চোর। তো এদের থেকে সবাই সাবধান। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যেটা, যে এরা প্রার্থীতা কিভাবে পেল? বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি কোনো একটা ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, মানে বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি তার যদি দেশের বাইরের অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে, এবং সে যদি ঋণ খেলাপি হয়, মানে ঋণ নিয়ে ঋণের টাকা পরিশোধ করে নাই, এরকম ঋণ খেলাপি যদি হয়, তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে মেনশন করা আছে। তো আমরা দেখলাম যে অনেক প্রার্থী আছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এবং এই যে ৪৫ জন ঋণ খেলাপি, এদেরকে হচ্ছে সবাই সবাইকে একটা কমিটমেন্টের মাধ্যমে হচ্ছে তাদের প্রার্থিতার বৈধতা দেওয়া হলো, নির্বাচন কমিশন দিয়ে দিল, এবং তাদেরকে বলা হয়েছে যে আপনি পরে ঋণটা পরিশোধ করে দিন। মানে কতটা হাস্যকর ব্যাপার হইতে পারে আমাদের এখানে। তো যে লোক এতদিন এই ঋণ দেয় নাই, সে কিনা এখন ঋণের টাকা পরিশোধ করবে। আবার দেখবেন যে এরা ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না, আবার এই নির্বাচনে জেতার জন্য এক একজন প্রার্থী হচ্ছে কোটি কোটি টাকা উড়াই দিবে, পোস্টারিং করে, তারপরে ভোট কেনার জন্য টাকা বিলি করে, নেতাকর্মীদেরকে পেলে, সাধারণ মানুষকে টাকা পয়সা দিয়ে, দলের যত কর্মীরা আছে তাদেরকে পালতে প্রতিদিন তাদেরকে 500-1000 করে টাকা দিতে হয়, বিরিয়ানি খাওয়াইতে হয়, সিঙ্গারা খাওয়াইতে হয়। তো এগুলো করে কোটি কোটি টাকা খরচ করে দিবে, কিন্তু তাদের ঋণ দেওয়ার টাকা নেই। এবং এরা যখন নির্বাচনে জিতবে তখন হচ্ছে ওই আগের মতোই অবস্থাটা হবে। আমরা যখন দেখছি যে ওই 30 টাকা দামের চায়ের চামচ যখন বিভিন্ন প্রজেক্টে হচ্ছে 12,000-13,000 টাকা করে কেনা হয়, ঘুমানোর যে বালিশ কিনে তখন 24,000 টাকা করে। তো এরকমই হবে তখন, এইভাবে তারা টাকা ইনকাম করবে। তো
তো আমরা ২৪-এর পরে সাধারণ মানুষ যারা হচ্ছে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে। আমরা দেখেছি হচ্ছে একটা জবাবদিহিতার একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার স্বপ্ন দেখেছি। আমরা দেখেছি হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছি। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এগুলো কিভাবে সম্ভব? আমরা কি তাহলে ঘুরে ফিরে সেই আগের জায়গাতে ফিরে যাচ্ছি না? তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। শুধুমাত্র মার্কা দেখে বা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি দেখে কাউকে ভোট দেওয়া যাবে না। ব্যক্তিকেও দেখতে হবে, মার্কাও দেখতে হবে, তারপরে সব কিছু যাচাই বাছাই করে ভোট দিতে হবে এবং এই জায়গা থেকে বের হয়ে নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।